অশান্তি না হয়। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেখান থেকে ভোট হয়ে যাচ্ছে সেখান থেকে লোক নিয়ে এসে সব জায়গায় লোক ভিড়িয়ে দিচ্ছে, মানে লাভের লাভ কিছু হচ্ছে না। একটা বিধানসভা থেকে আরেক বিধানসভা, এবং কি দেখা যাচ্ছে যত এগোচ্ছে, মানে ধরো 1 দফা 2 দফা 3 দফা, শাসক দল যত বুঝতে পারছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তারা আরো অ্যাগ্রেসিভ হচ্ছে। কিন্তু 1 দফা বা 2 দফায় যদি হয় তাহলে শাসক দল কিন্তু তাদের ম্যান মোবিলাইজেশন, মানে তাদের খারাপ ভাষায় বলতে গেলে তাদের বাইক বাহিনী, জল্লাদ বাহিনী, উন্মাদ বাহিনী, যত রকমের বাহিনী আছে সেই বাহিনীকে মোবিলাইজ করতে শাসক দলের সুবিধা হয় অতিরিক্ত দফা হলে। কিন্তু যদি 1-2 দফায় হয়, গন্ডগোল তো আটকানো যাবে কি যাবে না সেটা তো ইলেকশন কমিশনের উপরে, কিন্তু আমার মনে হয় রক্তপাত একটু কম হবে। তার কারণ হচ্ছে সমস্ত জায়গায় একদিনে বা দুদিনে ভোট হয়ে যাবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল ডেইলি থেকে পঙ্কজদা। জাগরণ বাংলাতে তোমাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর প্রক্রিয়াটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলেন। গতকালকে সেই মামলার কিছু অর্ডার আমরা দেখলাম সুপ্রিম কোর্ট দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এটা তৃণমূল কংগ্রেসের জয়, যেখানে আমরা দেখছি যে ডিজিকে শোকজ করা হয়েছে, তারপরে এই এসআইআর প্রক্রিয়াটা কোনোভাবেই আটকানো যাবে না সেই সংক্রান্ত অর্ডার দিয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা কিভাবে দেখছো তুমি? দেখো, আমি জয় পরাজয় কারো দেখছি না, কারণ নতুন কিছু হয়নি। বরং যদি নতুন কিছু হয়ে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র অর্ডারের মধ্যে তুমি যেটাকে ধরিয়ে দিলে আমাকে, সেটা হচ্ছে যে রাজ্য সরকারকে বা ডিজিকে তলব করা হচ্ছে। দেখো, আগেও যে সিস্টেম ছিল তাতে ইয়ারও এরাই সিদ্ধান্ত, এরাই হচ্ছে ফাইনাল কথা। মাইক্রো অবজারভার মানে যে অবজার্ভ করে, তাই তো? অবজারভারদের হাতে আগেও শেষ ক্ষমতাটা ছিল না। মূলত এরাই ঠিক করতেন কাকে তলব করা হবে, কিভাবে তলব করা হবে, তলবের জন্য বিভিন্ন জায়গায় ডকুমেন্ট কি দেওয়া হতে পারে, এইগুলো যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে থেকেই যারা কাজ করছেন তাদেরকে কাজ করতে হতো। এমন নয় যে আমি হয়েছি বলে নতুন কোনো ডকুমেন্ট আমি বলে দেবো এটা নেওয়া যাবে, সেই পাওয়ার তাদের হাতেও ছিল না। ফলে নতুন কিছু হয়নি। আগেও ঠিক করতেন যে কে বৈধ নাগরিক হবে, তার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কি না সেটা তারাই ঠিক করতেন, সেটাও ডকুমেন্টের ভিত্তিতে। এমন নয় যে আমার ইচ্ছে হলো আমি আমার ইচ্ছে হলো তোমার কাছে কোনো ডকুমেন্ট নেই, তোমাকে আমি লিখে দিলাম হ্যাঁ ইউ আর ওকে, এমনটা বিষয় ছিল না। ফলে নতুন কিছু হয়নি, যেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম নিজেদের মতো করে প্রতিবেদন করছে। একটা অংশ তার মধ্যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় তখন হতো যত নতুন কোনো অর্ডার আসতো, তার পক্ষে সেরকম কিছুটি কিন্তু হয়নি, যা ছিল তাই হচ্ছে। ফলে নতুন কিছু নেই, নতুন একটাই জিনিস হয়েছে, সময়সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছে 7 দিন। এটা তো সরকারের কোনো লাভ নেই। সরকার চাইছে নির্দিষ্ট সময়, রাজ্য সরকারের কথা বলছি, রাজ্য সরকার চাইছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোট হোক, যাতে তারা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেই আবার ভোট হয়, তাতে তাদের বাড়তি কিছু সুবিধা থাকে। কি সুবিধা থাকে সেটা নিয়ে তো আমরা জানি, সরকার চাইবে সরকার থাকতে হোক। বরং সরকার যদি না থাকে, রাষ্ট্রপতি শাসনের দিকে যায়, বা রাষ্ট্রপতি শাসন আমি ধরছি না, আমি বলছি সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারপরে যদি ভোট হয়, তাহলে কিন্তু সরকারের কোনো লাভ নেই। কারণ সরকার যতক্ষণ সরকার আছে ততক্ষণ সে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন বলো, বা নিজের মতো করে ভোট করানো বলো, বা নিজের ইচ্ছা মতো কোনো কিছু করিয়ে নেওয়া, এটা যতক্ষণ সরকারের মেয়াদ আছে ততক্ষণই তারা করাতে পারবে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকবেন না, যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু সরকারের লাভের জায়গায় কোনো জায়গা নেই, একেবারে তার লাভ হচ্ছে জিরো। স্বাভাবিকভাবেই যত দ্রুত ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো। আর বিজেপি কর্মীরা তো প্রথম থেকেই চাইছেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়ে যাক, বা সরকারের হাতে ক্ষমতায় থাকবে না এরকম সময় নির্বাচন হোক, যাতে মানুষের যে অভিযোগ যে এই সরকার, যেটা আমরা অনেক সময় চোখেও দেখেছি, যার মানে একেবারে অভিযোগ ভিত্তিহীন এমন বলা যাবে না, যেটা অভিযোগ আছে তার অনেক সারবত্য আছে তার মধ্যে। বিশেষ করে 21-এর নির্বাচনে আমরা দেখেছি, 24-এর নির্বাচনে দেখেছি যে যেই ধরনের ভোটটা হওয়ার কথা ছিল সঠিকভাবে সেটা হয়নি। স্বাভাবিকভাবে যদি যত ডিলে হবে তত সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দিকে এগোবে। সরকারের এক্সপায়ারি ডেট হয়ে গেলে তো সরকারের লস। ফলে আমি কেন, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিন্দুমাত্র অংশ নেই। এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা ইয়ারোদের হাতেই থাকছে, ইয়ারোদের হাতে থাকছে। তাহলে এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা করতে পারবে যে নির্বাচন কমিশন নাম কেটে দিয়েছে, ইচ্ছা করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে? এই অভিযোগটা তো করার আর কোনো জায়গা থাকবে না বলে আমার। দেখো, কেউ যদি মনে করে আমি এ কথা বলবো, তুমি তো সেই কথা বলা থেকে তাকে আটকাতে পারবে না। ইয়ারও বলার পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবং বলবেনও, তুমি মিলিয়ে নিও আমার এই কথা, আমি খুব জোর গলায় এই কথা বলছি, তখনও বলবেন যে ইলেকশন কমিশনের আন্ডারে
যেহেতু তারা কাজ করছে, বলবেন ইলেকশন কমিশন করিয়েছে। এখন কেউ যদি মনে করে নেয় আমি মিথ্যা কথা বলবো বা আমি রাজনীতি করব, তুমি তো তাকে আটকাতে পারবে না। এই গণতান্ত্রিক দেশে আমি তুমি যদি কোনো কথা বলি সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, এমনকি কোনো কথা বলার জন্য আমাদের উপরে মামলা হতে পারে, কিন্তু নেতারা যা খুশি বলতে পারেন। তাদের সেই ইমিউনিটিটা মানে আইনত নেই, কিন্তু সেই ইমিউনিটি তারা বহন করেন, বা এটা হয়ে আসছে, এটাই হয়ে আসছে যে নেতারা যা খুশি বলেন তারপরেও তাদের কিছু হয় না। যেই কারণে তুমি দেখেছো অতীতে কোনো নেতা তৃণমূল কংগ্রেসের বলেছেন যে আমরা 70%, 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। অনেক রকমের বক্তব্য আমরা বিভিন্ন নেতাদের দেখেছি। বা AIMIM এর যিনি আছেন কর্তা, তার ভাই আকবরউদ্দিন ওয়াইসি, আসাদুদ্দিন ওয়াইসির ভাই, তিনিও বলেছেন পুলিশকে 15 মিনিট আটকে রাখো, তারপর দেখো আমরা কি করাতে পারি, আমরা আমাদের জোর দেখাবো। বিভিন্ন নেতা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেও ভারতবর্ষের গণতন্ত্রের এটাই একটা আমি বলবো খারাপ দিক, যে যা বলে পার পেয়ে যায় যদি সে নেতা হয়। তো ফলে কে কি বলবে সেটা তার উপরে, এবং তিনি তো বলবেনই, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তার আচরণটা এখনো বিরোধী নেত্রীর মতো, এবং বিরোধিতা করাটাই হচ্ছে তার রাজনীতির ঘরানা। তিনি বিরোধিতা করার জন্য এরপরেও বলবেন ইলেকশন কমিশন করিয়েছে। এবার মানুষ বিশ্বাস করবে কিনা সেটা মানুষের উপরে। কিন্তু আবারও বলছি, ইআরওর হাতেই সমস্ত ক্ষমতাটা আগেও ছিল, তারাই সমস্ত কিছু সিদ্ধান্ত নিতেন এবং এখনও তারাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আবারও বলছি, সিদ্ধান্ত নেবেন মানে এইটা নয় যে ইলেকশন কমিশনের গাইডলাইনে বেরিয়ে তারা বলতে পারবেন। ইলেকশন কমিশন যেটা চাইছে, স্বচ্ছভাবে নির্বাচন হোক, সুস্থভাবে নির্বাচন হোক এবং বিতর্কহীন নির্বাচন হোক, যাতে কোনো রকম কেউ বলতে না পারে যে ইলেকশন কমিশন এই দলের হয়ে কাজ করেছে। তারপরে আমরা দেখেছি, আগেও দেখেছি, মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন জ্ঞানেশ কুমারকে, ভ্যানিশ কুমার তার ভাইপো বলেছেন, সরাসরি তিনি বলেছেন যে ইলেকশন কমিশন বিজেপির দালাল, একদম কোট আনকোট বলছি, ইলেকশন কমিশন বিজেপির দালাল। এবং একজন মুখ্যমন্ত্রীর মুখে তো এই ধরনের কথা শোভা পায় না, কিন্তু যেটা শোভা পায় না তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ধরনের কথা অতীতেও বলেছেন এবং আগামী দিনেও যে এর অন্যথা হবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করি না তার কাছ থেকে। ইআরও যারা রয়েছেন তারা তো রাজ্য সরকারের কর্মচারী। একদম। রাজ্য সরকার এখানে দাবি করেছিল যে মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে এই রাজ্যে পাঠানো হচ্ছে মাইক্রো অবজারভার হিসাবে। কিন্তু নির্বাচন কমিশন এর আগে আমরা দেখেছি কিছু ইআরওরা অনিয়ম করেছে, তারা ঠিকভাবে কাজ করেনি, তাদের উপরে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। এখন যদি ইআরওরা সঠিকভাবে কাজ না করে, তারা যদি যাদের নাম থাকার যোগ্য না ভোটার তালিকায় তাদের নামটা আবার ঢুকিয়ে দেয়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি কোনো কঠিন পদক্ষেপ নিতে পারবে? নির্বাচন কমিশনের কাছে কঠিন পদক্ষেপ নেওয়ার শক্তিটা তখনই আসবে যখন এমসিসি চালু হবে, যখন পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে রাজ্যের প্রশাসনিক ক্ষমতাটা আসবে। সেটা যতদিন না হচ্ছে ততদিন এই প্রশাসনের কাছ থেকে আমরা স্বচ্ছতা আশা করি না, করবও না। আমরা অতীতেও দেখেছি যে যা খুশি যে কিছু বলেছে ইলেকশন কমিশন, যা বলতে চেয়েছে বা ইলেকশন কমিশন যেটা করতে চেয়েছে সেটা মানা হয়নি। যতদিন না মডেল কোড অফ কন্ডাক্ট চালু হচ্ছে ততদিন এই ব্যবস্থা বা এই অবস্থার কোনো অন্যথা হবে এটা আমি মনে করি না। কারণ মুখ্যমন্ত্রী যতদিন আছেন ততদিন তো এইভাবেই চলবে। বিডিওরা, এসডিওরা, ডিএমরা কিভাবে কাজ করে সেটা তো আমরা সকলেই জানি। এটা নিয়ে বলে নতুন করে আর বিতর্ক বাড়াতে চাই না। স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয়, ইলেকশন কমিশন এই মুহূর্তে চাইছে যে আগে এসআইআর প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হোক। দেখো, এই ইলেকশন কমিশন চাইছে যে ভুতুরে ভোটার না থাকুক। এবার ইলেকশন কমিশন তো জানে না যে আমি হিন্দু না মুসলমান। ধরো আমি হিন্দু জন্মগতভাবে বা বাই ফেথ, আমি কালকে যদি হঠাৎ করে মুসলমান হয়ে যাই, একটা কলমা পড়লেই নাকি মুসলমান হওয়া যায়, তো ইলেকশন কমিশন তো জানে না। ইলেকশন কমিশন দেখবে যে আমার কাছে কি ডকুমেন্ট আছে। তো আমার এবার ধর্মের উপরে তো আবার নাগরিকত্ব ডিপেন্ড করে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখাতে পারি যে আমার কাছে কী ডকুমেন্ট, যেমন আমারই এসআইআর নোটিশ এসেছিল 31শে জানুয়ারি, আমাকে যেতে হয়েছিল এই দুর্গানগর নেপালচন্দ্র হাই স্কুলে, যেখানে আমার ভোট আছে। তো সেখানে আমি গেছি, তারা সমস্ত ডকুমেন্ট চেয়েছেন, আমার বাবার ডকুমেন্ট চেয়েছেন, আমি দিয়েছি, আমি পাস করেছি। এবার ইলেকশন কমিশন চাইছে যাদের কাছে বৈধ নথি আছে তারা জমা দেবে, তারা পাস করবে মানে তাদের নাগরিকত্ব যেমন বহাল ছিল তেমনভাবেই থাকবে। এবার আমি যদি না দেখাতে পারি, তাহলে কেন দেখাতে পারছি না? হতেই পারে যে ধরো আমার কোনো ডকুমেন্ট ইঁদুরে খেয়ে নিয়েছে, তো ইঁদুরের ডকুমেন্ট খেয়ে নিতেই পারে, বন্যায় ভেসে যেতেই পারে, ভূমিকম্পে ভেঙে যেতেই পারে। কিন্তু আমি তো ইলেকশন কমিশন তো আমাকে এতদিন সুযোগ দিয়েছে, যখন আমি জানতে পেরেছি বিহারে এসআইআর হচ্ছে, তারপর পশ্চিমবঙ্গে হবে, তা আমি 1 বছর সময় পেয়েছি ইঁদুর খাওয়া ডকুমেন্ট নতুন করে বানানোর জন্য, গঙ্গায় ভেসে যাওয়া ডকুমেন্ট আবার সমস্ত দফতরগুলো থেকে নিয়ে আসার জন্য। তারপরেও যদি আমি না করি, তার মানে ধরে নিতে হবে এটা বাহানা। এবং যারা বাহানা দিতে পারেননি, যাদের ডকুমেন্ট হয়নি, তারা আবার পিলপিল করে বাংলাদেশে ফিরে গেছেন।
অনেকে ধরা পড়েছেন, আমাদের এখান থেকে পাকিস্তানি ধরা পড়েছে, অনেক পাকিস্তানি তারা নজরদারিতে আছে, যারা ভারতীয় নাগরিক নন অনেকেই নজরদারিতে আছে। অমিত শাহ বলেছিলেন যে ডিটেক্ট ডিলিট, প্রথমে ডিটেক্ট করা হবে, তারপর নাম ডিলিট করা হবে, অবশেষে ডিপোর্ট করা হবে। তো সেই প্রক্রিয়ারই অংশ হচ্ছে এইটা, এতে অন্যথা ভাবার কোনো কারণ নেই। এবার ইলেকশন কমিশন 1 বছর তোমাকে সময় দিয়েছে তোমার সমস্ত কাগজ গুছিয়ে নেওয়ার। 1 বছর বলবো না, তাও আমি ধরে নিচ্ছি 6 মাসের বেশি সময়, যথেষ্ট ভালো সময়। আর 1 গ্রামের সবার তো ভেসে যায় না। আর বেশিরভাগই যারা বলছেন কাগজ দেখাবো না, বিশেষ করে কালকে তুমি দেখো অভিষেক ব্যানার্জি একটা কবিতা লিখেছেন, তিনি বলেছেন আমি আবেগ দেখিয়েছি, অনুভূতি দেখিয়েছি। দেখো ভাই, আবেগ আর অনুভূতি দিয়ে দেশ চলে না, দেশ চলে সিস্টেম দিয়ে। তো আবেগ আর অনুভূতি দেখিয়ে তো তুমি কি আমেরিকায় তুমি চলে গেলে, আমেরিকায় তুমি কোনো কাজকর্ম করলে, তারপরে বললে আমি আমেরিকান হয়ে গেছি, আমার আবেগ আমেরিকার প্রতি, আমি ভারতকে ভালোবাসি না, বা যে দেশ থেকে এসেছেন সেই দেশকে ভালোবাসি না, তোমাকে তো নাগরিকত্ব দেবে না। তার তো নির্দিষ্ট প্রসিডিওর আছে, কেউ যদি বিদেশ থেকেও আসে। আর যারা আমেরিকান আছেন তাদেরও ওই আবেগ দেখিয়ে আই এম আমেরিকান, গড সেভ অমুক তমুক বলে তো চলবে না, তাদেরও কিন্তু ডকুমেন্ট দেখাতে হয়। সমস্ত দেশেই এটা নিয়ম। আর ভারত 150 কোটির জনসংখ্যা, এটা তো ধর্মশালা নয় যে যেখান থেকে আসবে এখানে কামাই করে চলে যাবে আর ভারতীয়দের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে না, তারপরে সরকার সেটা মেনে নেবে। তো আমি মনে করি যেটা হচ্ছে খুবই ভালো হচ্ছে। আর ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, 2-3টে ডকুমেন্ট দেখালেই কাজ হয়ে যাচ্ছে। সেই 2-3টে ডকুমেন্টে যদি তোমার ইঁদুর খেয়ে নেয় বা বন্যায় ভেসে যায়, তাহলে ধরে নিতে হবে ভাই তোমার কিছু গলদ আছে। কাগজ তোমাকে দেখাতেই হবে, এবং দেখানো উচিত। কেন দেখাবে না? আজকে ধরো তুমি আমি ভারতীয়, একজন তুমি যে চাকরিটা করি, অন্য দেশ থেকে নাগরিক এসে যদি সেই চাকরিতে থাবা বসায়, সেই কাজে থাবা বসায়, তারপর তোমার আমার ধর্ম সংস্কৃতিতে থাবা বসায়, তারপরেও যদি সরকার না ভাবে বা যারা এর বিরোধিতা করছেন তারা দেশের পক্ষে কাজ করছেন না, একদম দেশের পক্ষে কাজ করছেন না। নির্বাচন কয় দফায় হবে এটা নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক রকম খবর আমরা দেখছি। আমি তোমাকে এই প্রশ্নটা করব যে শোনা যাচ্ছে 1 দফায় নাকি এবার রাজ্যে নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গের মতো একটা সেন্সিটিভ রাজ্য যেখানে নির্বাচন মানে হিংসা খুনোখুনি, সেখানে 1 দফায় নির্বাচন আদৌ কি সম্ভব? সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন করাতে পারবে? এটা তো নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ বিগত যত ইলেকশন দেখেছি আমরা, লোকসভা হোক বিধানসভা হোক, সেখানে প্রচুর হিংসা হয়েছে, খুনোখুনি হয়েছে, বুথ দখল হয়েছে। 1 দফায় নির্বাচন করাতে গেলে তো প্রচুর প্রস্তুতি দরকার, সেন্ট্রাল ফোর্স দরকার, তাদের সঠিকভাবে ডিপ্লয়মেন্ট দরকার। সেই জায়গাটা কি নির্বাচন কমিশন করে উঠতে পারবে? কি মনে হয় তোমার? দেখো 2011, 16, 21 এতে 6 দফা বা 6 দফার বেশি দফায় নির্বাচন হয়েছে। উদ্দেশ্য ছিল কি? সঠিকভাবে ভোট করা। এবার 2011-র কথা যদি বলি, আমার খুব ভালোভাবে মনে আছে, তখন আমি সাংবাদিকতায় সবে আমার 5-6 বছর হয়েছে। তো সেই সময়কার নির্বাচনটা আমার খুব ভালো মনে আছে। পরবর্তী নির্বাচন তো তোমার আমার সকলেরই মনে আছে। আমি 11 থেকে শুরু করতে চাই, কারণ 11তে যে ব্যাপারটা ছিল, বামেদের প্রচণ্ড ক্ষমতা। তখন আজকে বিজেপির যা ক্ষমতা, তৃণমূল কংগ্রেসের তার থেকেও কম ক্ষমতা। কিন্তু হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, তাদের আঞ্চলিক দলের যিনি সুপ্রিমো তিনি যা বলতেন সেটাই শেষ কথা। বিজেপি যেহেতু রেজিমেন্টেড পার্টি, এখানে সিদ্ধান্ত নিতে তৃণমূলের তুলনায় একটু দেরি হয়, কারণ ওই অনেকের সহমতের ভিত্তিতে নিতে হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দেন যে যাও তুমি ভিড়ে যাও, সবাই ভিড়ে যাবে। এই সুবিধাটা তৃণমূল কংগ্রেসের ছিল। কিন্তু যদি কর্মী ক্ষমতা বলো, কর্মী বল বলো, বা অর্থনৈতিক বল, পার্টি চালাতে গেলে পয়সা লাগে, এ কথা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তাহলে বিজেপি কিন্তু 2011-এর তুলনায় তৃণমূল যে অবস্থা ছিল তার থেকে অ্যাডভান্টেজের জায়গায় আছে সামগ্রিক ভিত্তিতে। কিন্তু সমস্যাটা কি? তখন সিপিএমে ঘুণ ধরে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে জ্যোতিবাবুর লবি, পুরনো লবি, তারা পছন্দ করছে না, কারণ নীতি আদর্শগত জায়গায় তাদের কনফ্লিক্ট ছিল। বুদ্ধবাবু চাইছিলেন রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, অর্থনৈতিক রাজ্যের শ্রীবৃদ্ধি হোক। কিন্তু বামেদের যেটা পলিসি আছে সেটা হচ্ছে যে আমরা ওই প্রতারিতদের পক্ষে থাকবো, গরিবের পক্ষে থাকবো, বিজনেসম্যানদের সঙ্গে আমাদের ওঠা বসা হবে না, পুঁজিবাদ বিরোধী ব্যাপার থাকবে। সেই জায়গাতে সংঘাত হয়েছিল বলে পার্টির ভিতরেও বুদ্ধদেব বাবুর ক্ষমতা তলানিতে ছিল। পুলিশ কার্যত হাত তুলে দিয়েছিল, এবং 34টা বছর হয়ে গেছে। কিন্তু মানে একটা ছেলে যদি জন্ম নেয় 5-6 বছর অবস্থায়, সেও 40 বছর, তারও চুলদাড়ি পেকে গেছে। সিপিএম দেখেই সে বড় হয়েছে, বিকল্প কিছু দেখেনি। স্বাভাবিকভাবে সেই সময় যেটা হয়েছিল যে তৃণমূল মানে শাসক দলের মধ্যেও ঘুণ ধরে গেছে, পুলিশের মধ্যেও ঘুণ ধরে গেছে, একটা ম্যাসাকার অবস্থা ছিল, যার বাড়তি সুবিধা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন্দ্র সরকার তখন ছিল কংগ্রেস, কেন্দ্র সরকারকে সিপিএম ছুরি মেরেছে। তখন তোমার মনে থাকবে একটা নিউক্লিয়ার বিল এসেছিল, পরমাণু চুক্তি, তাতে কংগ্রেসের সঙ্গে সিপিএমের সংঘাত, সিপিএম পুরো লেজে গোবরে ছিল। আজকে তৃণমূল কংগ্রেস দেখো রাজ্যে ক্ষমতায় আছে,
কিন্তু পুলিশের উপরে তার কন্ট্রোল যে চলে গেছে এটা বলা যাবে না। পুলিশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, প্রশাসন তৃণমূলের সঙ্গে আছে, ফলে ওই লড়াই থেকে এই লড়াইটা আরও কঠিন, যেহেতু প্রশাসনের বিষয়টা সরকারের পক্ষে আছে। তাই গণ্ডগোল যদি শাসক দল চায় তাহলে হবেই, কিছু করারই নেই। কিন্তু 1 দফা 2 দফা বা 6 দফা বা তার বেশি দফা হলে যেটা হবে, তৃণমূল কংগ্রেস বাড়তি সুবিধে পেয়ে যায়। অতিরিক্ত দফা হলে, অতিরিক্ত দফার আমাদের ইলেকশন কমিশনের মোটিভটাই ছিল যাতে অশান্তি না হয়। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেখান থেকে ভোট হয়ে যাচ্ছে সেখান থেকে লোক নিয়ে এসে সব জায়গায় লোক ভিড়িয়ে দিচ্ছে, মানে লাভের লাভ কিছু হচ্ছে না। একটা বিধানসভা থেকে আরেক বিধানসভা, এবং কি দেখা যাচ্ছে যত এগোচ্ছে, মানে ধরো 1 দফা 2 দফা 3 দফা, শাসক দল যত বুঝতে পারছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তারা আরো অ্যাগ্রেসিভ হচ্ছে। কিন্তু 1 দফা বা 2 দফায় যদি হয় তাহলে শাসক দল কিন্তু তাদের ম্যান মোবিলাইজেশন, মানে তাদের খারাপ ভাষায় বলতে গেলে তাদের বাইক বাহিনী, জল্লাদ বাহিনী, উন্মাদ বাহিনী, যত রকমের বাহিনী আছে সেই বাহিনীকে মোবিলাইজ করতে শাসক দলের সুবিধা হয় অতিরিক্ত দফা হলে। কিন্তু যদি 1-2 দফায় হয়, গন্ডগোল তো আটকানো যাবে কি যাবে না সেটা তো ইলেকশন কমিশনের উপরে, কিন্তু আমার মনে হয় রক্তপাত একটু কম হবে। তার কারণ হচ্ছে সমস্ত জায়গায় 1 দিনে বা 2 দিনে ভোট হয়ে যাবে। ফলে যদি সঠিকভাবে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় তুলনামূলক একটু গন্ডগোলটা কম হবে। 90,000-এর বেশি বুথ রয়েছে আমাদের রাজ্যে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সহ আরো কয়েকটা রাজ্যে নির্বাচন রয়েছে 2026-এ একই সময়ে। সেই ক্ষেত্রে কি এত সেন্ট্রাল ফোর্স মানে ডিপ্লয় করা সম্ভব পশ্চিমবঙ্গে 1 দফায় নির্বাচন বা 2 দফায় নির্বাচন করালে? অবশ্যই সম্ভব, যদি সরকার চায় সব সম্ভব। দেখো আমাদের দেশে সেনাবাহিনী বাদ দিলেও 8 লক্ষের বেশি প্যারামিলিটারি ফোর্স আছে। সেই ফোর্স থেকে আমার মনে হয় ইলেকশন কমিশন যদি মনে করে যত খুশি প্যারামিলিটারি নিয়ে আসতে পারে, এবং পুলিশকেও একেবারে বাদ দেওয়া যাবে না, এটা ঠিক। তুমি পুলিশকে বুথের 100 মিটার 200 মিটারের বাইরে বাদ দিতে পারো, কিন্তু এলাকায় গন্ডগোল হলে, থানা এলাকায় যদি গন্ডগোল হয়, সেটা তো পুলিশকেই সামলাতে হবে। কিন্তু পুলিশকে যেমন একেবারে বাদ দেওয়া যাবে না, তার পুলিশের উপরে নিরপেক্ষতা নিয়ে যেহেতু প্রশ্ন আছে, প্যারামিলিটারির সংখ্যা যদি তুমি বাড়িয়ে দাও, প্যারামিলিটারিকে যদি পাওয়ার দাও, এবং ইলেকশন কমিশনের যদি গাইডলাইনও সেইভাবে থাকে যে তোমাকে ভাই বুথটা ঠিকঠাকভাবে দেখতে হবে, যেটা 2011 সালে হয়েছিল, তো সেরকম যদি হয় তাহলে প্যারামিলিটারিকে যদি খোল্লা ছুট যদি দেওয়া হয় যে ভাই তোমাকে সুরক্ষা দিতে হবে, তোমার ওই তুমি ফিরে যাবে বলে তুমি মদ মাংসে বিক্রি হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না, যেটা একদম বাস্তব, এটা আমরা অস্বীকার করতে পারি না। ফলে ইলেকশন কমিশন যদি প্যারামিলিটারিকে খোল্লা ছুট দেয়, তাদের সেই অধিকারটা দেয়, তাদের বুঝিয়ে দেয় যে আমরা এইভাবে ফেয়ার ভোট চাইছি, তাহলে কিন্তু অবস্থার পরিবর্তন সম্ভব। যদি 2011 এরকম না হতো তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না। পুলিশের সেই সময় যতই বিদ্রোহ হোক, কিন্তু পুলিশের একটা অংশ তো সিপিএমের পক্ষেই ছিল, তারাও তো সেই সময় একই কাজ করেছিল যেটা এখন পুলিশ করে বলে অভিযোগ ওঠে। স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে তাহলে অনেক কিছু সম্ভব। তুমি 2011-র কথা বলছো, আমি বলবো 2021-এর বিধানসভা নির্বাচনের কথা। প্রথম দফার নির্বাচন হলো একেবারে উত্তরবঙ্গে, তোমার নিশ্চয়ই মনে আছে শীতলকুচির ঘটনা, একেবারে সাড়া ফেলে দিয়েছিল। সেখানে নির্বাচন আমি দেখেছিলাম যে একেবারে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা খুবই ভালো ছিল, পুরো একেবারে সক্রিয় হয়ে তারা বুথ আগলে রেখেছিল, কোনো রকম গন্ডগোল অশান্তি হতে দেয়নি, যারা করতে এসেছিল তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিয়েছিল। কিন্তু তারপরের দফাগুলোতে সেন্ট্রাল ফোর্স আমরা দেখছি কোথাও গাছের তলায় শুয়ে রয়েছে, সঠিকভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হয়নি, অশান্তি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। ঠিকই বলেছো, তখন সমস্যাটা যেটা হয়েছে আমার ওই ঘটনাটা মনে আছে, এবং শীতলকুচির সময় যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন বা নন্দীগ্রামেও যারা পুলিশ অফিসাররা ছিলেন তারা খুব ভালো কাজ করেছিলেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কল বাইরে এসেছিল, তোমার মনে আছে? সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার লাশ চাই, বডিগুলোকে আটকে রাখো, বডিগুলোকে নিয়ে আমাদের অমুক করতে হবে তমুক করতে হবে। সেই সময় 1 দফায় 2 দফায় 3 দফায় নির্বাচন মোটামুটি ঠিক হয়েছিল, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ঠিক হয়েছিল সেখানে কিন্তু তৃণমূলের ঘটি উল্টে গেছে। এবার সেই সময় বিজেপিও এই আইপ্যাকের খেলাগুলো ধরতে পারেনি, এবং আমি বলবো যে যদি 6 দফা নির্বাচন যেমন তেমন হয়েছে, কিন্তু কাউন্টিংটা যদি সঠিক হতো তাহলে আজকে এই যে বিজেপি 100 নিচে নেমে গেছে এটা কিন্তু হতো না, বা তৃণমূল কংগ্রেস 200 পার করে গেছে। আমি বলছি না যে তৃণমূল কংগ্রেস হেরে যেত বা হতো, সেটা কি হতো সেটা তো এখন বলাটাই বৃথা, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজরিটি পেলেও খুব খারাপ মেজরিটি পেত, মানে ধরো 140 থেকে 150-র মধ্যে আটকে যেত, 130ও হতে পারত। কিন্তু পরবর্তীকালে কাউন্টিংয়ে যে গন্ডগোলটা হয়েছে, 2024-ও যেভাবে প্রশাসনের একটা অংশকে ডিএমদের কাজে লাগানো হয়েছে, যেভাবে
ব্যক্তিগত আলাপচারিতায় নেতারা যেটা বলেছেন আর কি, বিজেপি নেতারা, যে কি হয়েছে তার সবটাই যে মিথ্যে এমনটা নয়। হ্যাঁ, এবং তৃণমূল কংগ্রেস তো ধোয়া তুলসী পাতা নয়। আমরা তো এ রাজ্যে পুলিশকে দেখতে পাচ্ছি যে পুলিশ নন্দীগ্রামে মহিলাদের যে কর্মী সম্মেলন ছিল, মহিলা পুলিশ কর্মী, সেখান থেকে পরিষ্কারভাবে পুলিশের একটা অংশ বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেতাবো। পুলিশ তো আর তৃণমূল কংগ্রেসটা করে না, বা পুলিশ যে উর্দিটা গায়ে দেয়, খাকি উর্দি বা সাদা উর্দি, এটা তো জনগণকে সেবা করার উর্দি, এটা তো তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের উর্দি নয়। ফলে তৃণমূলের যেভাবে গোটা পুলিশ ব্যবস্থাটাকে করাপ্ট করে দিয়েছে, এটাকে যদি বদলাতে হয় তাহলে বদলানো প্রয়োজন। এবং এটা কিন্তু ওই যেন তেন প্রকারেণও ভোট করলে হবে না। এই লড়াই কিন্তু খুব কঠিন লড়াই। মানে আমি তোমাকে যেটা একটু আগেও বললাম, সিপিএমের থেকেও কঠিন লড়াই মমতাকে সরানো। সিপিএম একটা মর্যাদার মধ্যে রাজনীতি করত। মমতা বন্দ্যোপাধ্যায় যা দিল্লিতে গিয়ে করেছেন, যেটা করছেন, আগামী দিনেও করবেন, সেটা কিন্তু ওই মর্যাদার মধ্যে থেকে বিজেপি যদি লড়াই করে বা কেউ যদি মনে করে যে রাজনৈতিক মর্যাদার মধ্যে লড়াই করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোটা এত সহজ হবে না। বাংলা ভাষায় তৃণমূলের স্তরে নেমেই রাজনীতি একদম 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 মানে বাংলায় একটা প্রবাদ আছে, যেটা ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, যেমন কুকুর তেমন মুগুর যদি না দেওয়া হয় তাহলে এই সরকারটাকে সরানো সম্ভব না। এখানে নির্বাচন কমিশনের ভূমিকা তোমার কি মনে হয়? খুব এই কাউন্টিং এর ক্ষেত্রে পরিবর্তন আসবে? আমার কাছে যেটা খবর আছে বা আমি যেটা বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কোনো জায়গা দিচ্ছে না রাজনীতি করা নির্বাচন কমিশন। তারপরেও এবার দেখো, আমি যতই তোমার সাথে ভালো ব্যবহার করি, তুমি যদি আমাকে গাল দাও, তুমি যদি আমাকে অপছন্দ করো, আমি তো তোমার মতিগতি বদলাতে পারবো না। কিন্তু নির্বাচন সঠিকভাবে করাতে গেলে প্রথমে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে জল মিশিয়ে রেখেছে ভোটার তালিকায়, সেটা তো তুমি দেখেছো যে মরা যারা ভোটার ছিল, ভূত ভোটার বাদ হয়েছে। ভূত ভোটার বাদ হওয়ার পর এবার কিন্তু ভুয়ো ভোটার বাদ হবে। তুমি দেখো, যেই এই আরও বা ই আরও বলা হচ্ছে, এরা হচ্ছে তৃণমূলের কর্মী, এরাই তো 4 লক্ষ মানুষ অ্যাটেন্ডেন্স আসেনি, মানে যারা আসেনি তাদেরকে তো বাদ দিয়েছে। এই তৃণমূল কংগ্রেসের সোকল্ড, আমরা যারা বলছি তৃণমূল কংগ্রেসের কথা শুনে চলে, তারাই তো বাদ দিয়েছে। গাইডলাইনটাই এমনভাবে তৈরি করা হয়েছে যে যেখানে বেশি কায়দাবাজি করার কিন্তু কোনো জায়গা নেই দাদা, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে ভালো শুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে হবে। 100% হবে না, কিন্তু 70%, 80%, 90% যদি করা হয় তাহলে তৃণমূলের বিপদ। এরপর তো নির্বাচনের ব্যাপারটা আছে, আগে তো ভালো করে এসআইআর করতে হবে। তাও যেভাবে সময় পিছিয়ে যাচ্ছে, তাতে যদি বেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে এক্সপায়ারি ডেটের ওষুধে যেমন কাজ হয় না, এই সরকারেরও যে বিভিন্ন রকমের ওষুধ আছে, দমদম দাওয়াই, সেই দমদম দাওয়াই কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়, যদি ঠিকঠাকভাবে ভোট হয়, সঠিকভাবে 2011-র মতো, যদি কথাটা কেন তুমি বারবার ব্যবহার করছো? যদি এই কারণেই বলছি, কারণ আমি তো ইলেকশন কমিশনের কেউ নই না। ইলেকশন কমিশনের যেভাবে মতিগতি দেখছো, না, আমি তো কিন্তু খারাপ দেখছি না। আমি এটাই দেখতে পাচ্ছি যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ছোটখাটো নেত্রী নন, বামেদের সরিয়ে আসা নেত্রী। তিনি যথেষ্ট প্রভাবশালী, এত প্রভাবশালী যে তার সুপ্রিম কোর্টে গিয়ে তিনি সেদিন কিন্তু উকিল ছিলেন না। মুস্তারি বানোর ফাইল করার যে কেসটা চলছে এখন ইলেকশন কমিশনের সুপ্রিম কোর্টে, যেটা চলছে সেটা মুস্তারি বানোর কেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওকালতনামায় আমি তো সবাই কেস খেয়েছি, আমরা তো জানি কিভাবে কেস লড়তে হয় বা কিভাবে কি হয়। ওকালতনামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল হিসেবে নাম নেই। উকিল হলে তাকে কালো কোট বা কালো গাউন পরতে হয়, জব্বা কোট পরতে হয়, সেটা তার ছিল না। কালো একটা গামছা জড়িয়ে মুখ মোছার জন্য না কিসের জন্য আমি জানি না, সেটা পরে তিনি চলে গেছেন। ইয়েস স্যার, প্লিজ স্যার, গিভ মি 5 মিনিট স্যার বলে তিনি নিবেদন করেছেন আবেদনকারী হিসেবে। তিনি আবেদনকারীও ছিলেন না, তিনি উকিলও ছিলেন না। তিনি তার পদমর্যাদার বলে সেখানে 5 মিনিট বলতে পেরেছিলেন, সেটাও খুব ভদ্রভাবে। আইনজীবী বলবো না, ভুল হলো বলা আমার, যে যারা ওখানে জাজ ছিলেন, চিফ জাস্টিস এবং অন্যান্যরা, তারা কিন্তু তাকে থামিয়ে দিয়েছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা কেস যখন চলে যায় হচ্ছে সুপ্রিম কোর্টে, তখন নানান রকম ওখানে ছলাকলা চলে। এই জন্যই বারংবার যদি বলছি, তাতেও সুপ্রিম কোর্ট যেভাবে কালকে দাওয়াই দিয়েছে, আমি কিন্তু পজিটিভ দাওয়াইটাই দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও আর বেনিফিটের জায়গা নেই। তুমি দেখো না, আজকেই যে কেসটা 18 তারিখ হয়ে গেল, আইপ্যাকের মামলাটা, কপিল সিব্বলের মতন লোক হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তিনি কালকে অবধি অসুস্থ ছিলেন না, আগের দিন অবধি মামলা লড়েছেন, আজকেই তার পেট খারাপ, জ্বর, মাথা ব্যথা হয়ে গেল, যাই হয়ে থাকুন না কেন। তো আমার মনে হয় যেটা সুপ্রিম কোর্টেও মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি সুবিধা করতে পারছেন না বলেই নানান রকম ছলাকলা চলছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী
যে তিনি তো সঠিক রাজনীতির ঘরানা মেনে চলেন না, তিনি কখন কি করে দিতে পারেন। দিল্লি গেলেন, তিনি দেখিয়ে দিলেন ঘরের কাপড়, একজন ভদ্রমহিলা কাপড় দেখাচ্ছেন, এটা আমরা এক্সপেক্ট করি। এই বিষয়টা নিয়ে আমি তোমাকে প্রশ্নটা করতাম, রাজনৈতিক তামাশা উনি কিন্তু খুব ভালো করতে পারেন। নির্বাচনের আগে পা ব্যান্ডেজ করে হুইল চেয়ারে, এবং রাজনৈতিক তামাশা আজকের দিনের রাজনীতিটাই চলে ন্যারেটিভের উপরে, ন্যারেটিভ তামাশা এসবের উপরে। হ্যাঁ, তো উনি তামাশাটা ভালো পারেন। এই তামাশা কিছু মানুষ এগুলো বিশ্বাস করে ভাবে যে শিখ বলছেন, ভুল বলছেন, নতুন ঢপ দিলে ওই ঢপ নিয়েই আলোচনা চলে যায়। স্বাভাবিকভাবেই তিনি কি তামাশা করবেন সেটা তো আমরা জানি না, এর জন্যই বারংবার যদি শব্দটা বলছি। কিন্তু আমার বিশ্বাস যে ইলেকশন কমিশন এখন অব্দি, ইলেকশন কমিশনের মতিগতি অনেকের পছন্দ না হলেও, কারণ যাদের পছন্দ হয়নি তারা আসলে বুঝতে পারেননি, না বোঝাটা অসুবিধার কিছু না। তুমি আমি যে জায়গা থেকে যতটা জানতে পারি, একটা মানুষ তার থেকে বেশি জানতে পারে, একটা মানুষের কম জানতে পারে। যারা একটু কম জানেন বা যাদের কাছে সঠিক ধারণা নেই, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু আমরা যেটুকুন জানতে পারছি, ইলেকশন কমিশন এখন অবধি ঠিকঠাক করছে। যেহেতু আমি ইলেকশন কমিশনের পার্ট নই, কেউ নই, তাই যতক্ষণ না ইনফরমেশন আসছে ততক্ষণ তো বলতে পারবো না যে এই কাজটা ঠিক, এই কাজটা। এবং অনেকগুলো ধাপ আছে, এখনো অনেক ধাপ আছে। এখন অবধি যা হয়েছে আমি কিন্তু স্যাটিসফাই। মনে হচ্ছে এবার পরিবর্তন হবে, আসা উচিত। পরিবর্তন অনেক কিছুর উপর নির্ভর করে। এক হচ্ছে, দেখো, পরিবর্তন আসতে গেলে এখন যাদের উপর মানুষের সব থেকে বেশি ভোটের ভরসা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সিপিএম এর ভোট নেই, কংগ্রেসের ভোট নেই, সম্মিলিত মোর্চা তার আইএসএফ এর 2-1 জায়গায় ভোট আছে, সব জায়গায় নেই। যদি মুসলিমদের জোট হয় তার একটা প্রভাব পড়বে, কোন দিকে পড়বে, অনেক কিছু ইকুয়েশন নির্ভর করছে। কিন্তু সব থেকে বেশি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, 2-3%, 5-6% কম হচ্ছে বিজেপি। তাহলে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিজেপি। বড় স্টেক হোল্ডার হিসেবে বিজেপিও ক্ষমতায় আসতে চাইলে তাকেও আরও অনেক কিছু এখন করা বাকি আছে। রাজনৈতিক ছলা কলা কিছুটা তারা করছে। আমি তো এখন অব্দি বিজেপিও যা তলায় তলায় যা করছে, সব কথা তো অন ক্যামেরা বলা যায় না, যেটুকুন জানি আমি এটুকুন বলতে পারি, দর্শকদের জন্য খুব ভালো কাজ হচ্ছে। এক। দ্বিতীয় হচ্ছে, তাদেরও ম্যান মোবিলাইজেশনের ব্যাপার আছে। তৃণমূল কংগ্রেস আবার বুথে দুটো করে ডামি ক্যান্ডিডেট দেয়, মানে বিরোধীদের সম্মিলিত শক্তি ইকুয়াল টু তৃণমূলের শক্তি, ব্যাপারটা এরকম। সেখানেও বুথে আবার বেশি লোক দেওয়ার ব্যাপার আছে। তৃণমূলকে যদি হারাতে হয়, বুথেও বেশি বেশি করে ডামি ক্যান্ডিডেট বিজেপিকে দিতে হবে, বুথে শক্তি বাড়াতে হবে, কাউন্টিংয়ে শক্তি বাড়াতে হবে। তাছাড়া প্রচার ঠিকঠাকভাবে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আগামী যে তামাশাগুলো হবে, যেটা তুমি বললে রাজনৈতিক তামাশা, সেগুলোকে মোকাবিলা করতে হবে। ইলেকশন কমিশনের সঠিকভাবে ভোট করাতে হবে, নির্দেশিকা সঠিকভাবে দিতে হবে, আরও বেশি সেন্ট্রাল ফোর্স আনতে হবে, সেন্ট্রাল ফোর্সকে স্বাধীন ক্ষমতা দিতে হবে যতটা বেশি দেওয়া যায়। যারা দাগি বলবো না, দাগি শব্দটা ঠিক নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার পুলিশ আছেন, তাদেরকে বাদ যতটা সম্ভব অন্য ডিপার্টমেন্টে তাদেরকে রেখে, হ্যাঁ, সমস্ত। ফলে অনেক কিছুর উপর নির্ভর করছে পরিবর্তন হবে কি হবে না। তার জন্যই আমি বারংবার যদি শব্দটা ব্যবহার করছি। কিন্তু যদি সবকিছু, আবারও বলছি, যদি সবকিছু ঠিকঠাক হয়, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়, অপ্রতিরোধ্য নন। তিনি তো নন্দীগ্রামে হেরেছেন, তিনি অতীতে বহুবার হেরেছেন। তোমার মনে থাকবে 2004 সালে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, সিপিএম সেটা দয়া করে তাকে রেখে দিয়েছিল, বাদবাকি সবাইকে হারিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্যান্ডিডেট হেরেছিলেন। ফলে তিনি যে অপ্রতিরোধ্য, অপরাজেয় নন, তিনি কয়েকটা কৌশল অবলম্বন করে ক্ষমতায় আছেন। সেই কৌশলগুলো যেই ভেঙে যাবে, তাসের ঘরের মতন তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে। এবং যেদিন তৃণমূল কংগ্রেস হারবে, আজ হোক, কাল হোক, 1 বছর পর হোক, 6 মাস পর হোক, 10 বছর পর হোক, তৃণমূলকে তো যেতে হবে কালের নিয়মে। মোগল সাম্রাজ্য টেকে নেই, মৌর্য সাম্রাজ্য টেকে নেই, কংগ্রেস চলে গেছে, সিপিএম চলে গেছে, তারও বয়স হয়েছে। তো ফলে কালের নিয়মে তিনিও যাবেন। যেদিন তিনি যাবেন, তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসটা আর থাকবে না। সবাই ছেড়ে যে যখন সেই সময় যে শাসক হবে, তুমি দেখবে তাদের মানে একেবারে তাদের পায়ে পড়ে যাবে যে বাঁচাও আমায়। তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না 24 ঘন্টা পর ক্ষমতায় চলে যাওয়ার পর। অনেক অনেক ধন্যবাদ পঙ্কজদা সময় দেওয়ার জন্য। আপনারা যারা প্রোগ্রামটি দেখছিলেন, অনুরোধ করব যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো পরামর্শ থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সাবস্ক্রাইব করুন জাগরণ বাংলা।